হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের। সিলেটের এখন পর্যন্ত তারা ২টা ম্যাচ খেলেছে, ২টা ম্যাচেই তারা হেরেছে। ২টা ম্যাচই ছিল আল্টিমেটলি রংপুরের সাথে। অন্যদিকে বরিশাল এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে, ৩ ম্যাচে তারা ২টা জিতেছে। ২টা তারা খুব ভালোভাবেই জিতেছে। সো এদিক থেকে অবশ্যই বরিশাল কিছুটা এগিয়ে থাকবে। এছাড়াও বরিশালের এগিয়ে থাকার আসলে অনেকগুলো কারণ আছে। তাদের পুরা স্কোয়াডটাই আল্টিমেটলি হচ্ছে পাওয়ার প্যাক একটা স্কোয়াড। সো সে জায়গা থেকে সিলেটের লাস্ট ম্যাচেও তারা খুব ভালো স্কোর করার পরও ম্যাচটা হেরে গেছে তাদের বোলিংয়ের কারণে। সো তারা একটু ব্যাকফুটে থাকবে, এটা বলাই যায়। এখন আমি যদি শুরুতে চলে আসি সিলেটের প্লেইং 11-এ, সিলেটের আসলে যে জিনিসটাতে ফোকাস করতে হবে তাদের বোলিংটাতে ফোকাস করতে হবে। তাদের বোলিং আল্টিমেটলি তারা ৫-৬টা অপশন তারা পাচ্ছে না। মেইন ৫ জন বলারের পরে একজন অপশন যেটা দরকার সেটাও তারা পাচ্ছে না। মেইনলি তারা ৪ নাম্বার বলারের পরে ৫ নাম্বার বলার খুঁজতে তাদের সমস্যা হয়ে যাচ্ছে। সো এই জায়গাটা নিয়েই তাদের কাজ করতে হবে। এখন এখানে যদি তাদের প্লেইং 11টা শুরু থেকে আসি, শুরুতে তারা একজনকে পিক করতে হবে। তারা যদি পল স্টার্লিংকে খেলায় তাহলে তাদের জর্জ মার্সি একে ড্রপ দিতে হবে। আবার জর্জ মার্সিকে যদি খেলায় তাহলে পল স্টার্লিংকে একে ড্রপ দিতে হবে। তার অন্যতম কারণ হচ্ছে দেখেন, পল স্টার্লিংকে ৪ নাম্বারে নামিয়ে আমি কোনো ধরনের সলিউশন দেখতেছি না। কারণ স্টার্লিং আসলে এই সময়ের ব্যাটসম্যান না। বিশেষ করে আপনি যখন এরকম ব্যাটিং পিচে খেলবেন, ব্যাটিং পিচে সিলেটের উইকেট কিন্তু সম্পূর্ণ ব্যাটিং পিচ। তো এই সব উইকেটে খেলে আপনি যখন ৪ নম্বরে যে পল স্টার্লিংকে নামাবেন, সে মূলত ১০ ওভারের আশেপাশে নামবে। তখন আসলে সে বেশি রান করতে পারবে না। সেটা আমরা গত ২টা ম্যাচেও দেখলাম। সো সে জায়গা থেকে আমার মনে হয় পল স্টার্লিংকে ড্রপ দিয়ে তাদের উচিত হচ্ছে ওপেনিংয়ে রনি তালুকদার এবং জর্জ মার্সি এই দুজনকে দিয়ে চালানো। ফার্স্ট ডাউনে সেক্ষেত্রে জাকির হাসান খেলতেছে, ৪ নম্বরে রাকিম কর্নওয়েলকে নেওয়া যায়। রাকিম কর্নওয়েলকে নিলে একটা যেটা লাভ হবে তাদের একটা বোলিং অপশন বাড়বে। দেন ৫ নম্বরে জাকের আলী অনিক, ৬ নম্বরে বা ৫ নম্বরে অ্যারন জোন্স, ৬ নম্বরে জাকের আলী অনিক, ৭ নম্বরে আরিফ আসতেছে। সো মোটামুটি তাদের ৭ জন এখানে ক্লিয়ার। অন্যদিকে দেন ৮ নাম্বার থেকে তারা গতানুগতিক যাদেরকে খেলাচ্ছিল, আলামিন, নিহাদুজ্জামান, দেন হচ্ছে তানজিম হাসান সাকিব, এরাই খেলতেছে। কিন্তু আমার কাছে এখানে মনে হয় তাদের আসলে রিচ টপলি সহ ১১ জন। সো আমার মনে হয় এখানে তাদের একটা চেঞ্জ আনা দরকার। তাদের নাহিদুলকে আসলে এখানে এন্ট্রি করা দরকার। নাহিদুলকে আমার মতে হয় নিহাদুজ্জামানকে ড্রপ দিয়ে নাহিদুলকে নেওয়া উচিত, অথবা আলামিনকে ড্রপ দিয়ে নাহিদুলকে নেওয়া উচিত। একটা জায়গায় নাহিদুলকে এন্ট্রি করলে আমার কাছে মনে হয় নাহিদুল একটু প্লাস পয়েন্ট হতে পারে। অথবা তাদের আসলে স্কোয়াডে খুব বেশি অপশনও নেই। তারা যদি নাহিদকে নাও যোগ করে সেক্ষেত্রে তাদের আল্টিমেটলি বলার এখন যারা আসছে, নিহাদুজ্জামান লাস্ট ম্যাচে খুবই বাজে বল করেছে, তাদের ফিল্ডিংটাও বাজে হয়েছে। সো আমার কাছে মনে হয় তাদের আসলে লোকাল বলার একজন শর্ট। লোকাল বলারের ক্ষেত্রে নাহিদকে একটা ম্যাচ বাজিয়ে দেখতে পারে। নাহিদ কেমন করে, হয়তো বা পারফর্ম করবে বা তার জন্য পারফেক্ট হতেও পারে। বাট এখানে আলটিমেটলি ব্যাটিংয়েও খুব বেশি অপশনে যাওয়ারও কিছু নেই, কারণ যেহেতু ব্যাটিং পিচে খেলা, এখানে বলিংটা ভারী করতে হবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় আলামিন বা নিহাদুজ্জামান এদেরকে যদি কন্টিনিউ করি, এখানে আরিফুর যেহেতু ক্যাপ্টেন তাকে নিয়ে আমার কন্টিনিউ করতেই হচ্ছে। সো আপনি পিওর বলার নেওয়ার মতো জায়গাটাও এখানে নাই। এক্ষেত্রে আপনি জাকের আলী, অনিক বা জাকির হাসান এদেরকে ড্রপ দিতে পারবেন না। রনি তালুকদারকে আপনি ড্রপ দিতে পারবেন না। সো এখানে আপনার সবথেকে বড় সমস্যাটা হবে। বাট রাকিম কর্নওয়েলকে নিলে একটা সুবিধা যে একটা বোলিং অপশনটা বাড়তেছে। আ এছাড়া আল্টিমেটলি তাদের চেঞ্জের খুব একটা জায়গা নেই। তারা এই ২ টা চেঞ্জই তারা করতে পারে। এই ২ টা চেঞ্জ করলে তারা হয়তোবা একটু বেটার একটা পারফরম্যান্স আশা করতে পারে। অন্যদিকে ফরচুন বরিশালের ক্ষেত্রে যে জিনিসটা তাদের এখন পর্যন্ত তারা কম্বিনেশন পুরোপুরি রেডি করতে পারে না। বাট তাদের একটা অন্যতম সমস্যা হচ্ছে মুশফিক কিপিং করতেছে না এই মুহূর্তে তার হাতের ইনজুরির কারণে। সে যদি কিপিং করতে পারে সেক্ষেত্রে তাদের এখনকার যে প্রবলেমটা প্রীতমকে নিয়ে খেলতে হচ্ছে সেটা করতে হচ্ছে না। আর যদি কিপিং না করতে পারে আল্টিমেটলি সেম লাইন আপই খেলাবে যেটা তারা আগের ম্যাচে খেলিয়েছিল। বাট আমার মনে হয় যদি প্রীতমকে তারা না খেলায়, মানে মুশফিক যদি কিপিং করে, সেক্ষেত্রে শান্তকে চান্স না দিয়ে আমি চাইবো আরিফুলকে চান্স দিতে। কারণ আরিফুল আল্টিমেটলি যদি চান্স পায় তার জন্য মিডল অর্ডারে ভালো একটা কাজে দিবে। যে জিনিসটা বরিশালের জন্য কাজে দিবে সেটা হচ্ছে আরিফুল হার্ড হিটার ব্যাটসম্যান। তার নিজের জন্য সুবিধা যে সে রান করতে পারে, এটা দলের জন্য সুবিধা হবে এবং প্রেশারটা রিলিজ হবে। যদিও আসলে বরিশালের পাওয়ার প্যাক প্রচুর, তারা আল্টিমেটলি এই ম্যাচে আগের ম্যাচে যেটা করলো তারা হচ্ছে তাদের রেগুলার বলার লোকাল পেস বলারকে বসিয়ে তারা হচ্ছে জাহানদাদকে খেলিয়েছে। সো তাদের বোলিং অপশন অ্যাভেলেবেল আছে। বাট আমার কাছে ফরচুন বরিশালের যে জিনিসটা মনে হলো তাদের আল্টিমেটলি সিলেটের এগেনস্টে তাদের যে জিনিসটা ফোকাস করতে হবে তাদের ব্যাটিংটাই ফোকাস করতে হবে। ব্যাটিংয়ে যদি তারা ভালো স্কোর করতে পারে, যেহেতু সিলেটের বোলিংটা একটু উইক,
তারা ব্যাটিংটা দিয়ে ভালো চার্জ করতে পারলে তাদের বোলিং অপশন যেগুলো আছে সেগুলো দিয়ে তারা ভালো একটা কভার আপ করে ফেলতে পারবে। এই ম্যাচের প্রেডিকশনে আমি অবশ্যই ফরচুন বরিশালকে এগিয়ে রাখবো। সিলেট যদিও তারা ভালো একটা ব্যাটিং লাইন আপ আছে, কিন্তু তারা আলটিমেটলি বোলিংয়ের কারণে অনেকটুকু পিছিয়ে আছে, পিছিয়ে থাকবে। এবং ফরচুন বরিশালের যে ধরনের স্কোয়াড বা যে ধরনের প্লেয়িং 11 তারা অনেকটুকুই এগিয়ে থাকবে। বিশেষ করে তামিম ইকবালের এখন সে একটা ভালো রিদমে আছে, ভালো পারফরমেন্স করতেছে। সো এই জায়গা থেকে সিলেট আরও পিছিয়ে থাকবে। সো আপনার মতে বা আপনার প্রেডিকশনে কারা ম্যাচ জিততে পারে, এই দুই দলের প্লেয়িং 11 কি হতে পারে, কারা ট্রাম্প কার্ড হতে পারে, অবশ্যই এগুলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।